বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 31। দেখাতে থাকে যে প্রধানমন্ত্রী লিউসি রাজা ঝ্যাংকে বলছে সে যদি বিবাহ করতে চায় করতে পারে, কিন্তু তার স্বপ্নে। এই বলে জিয়ানলুও হলে তার মেয়ে জিনফিং এর সাথে সে দেখা করতে চলে যায়। যারা অ্যাটেন্ডার সোয়ান জানতে চায় তারাই কি এখানে থাকবে না চলে যাবে। রাজা ঝ্যাং বলতে থাকে সোয়ানকে সে ঠিক বলেছে, সে এখনো পর্যন্ত লিউসিকে ভালো মতো চেনে না। এদিকে দেখায় জিনফিং কাছে এসে লিউসি বলতে থাকছে যে একজন মহিলা জেনারেল ঝুটান তার মন নিরাশ করে দিল। তোরে জিনফিং বলতে থাকছে একজন মহিলা জেনারেল এখানে তার বাবাকে আসতে বাধ্য করে দিল। লিউসি বলে জিনফিংকে সে কি জানে যে জিনফিংকে সে কেন রানী তৈরি করেছে। জিনফিং বলে উত্তরে না, সে জানে না। সে জিজ্ঞেস করে কি জিনফিং কি জানতো আগে যে রানী কিভাবে হতে হয়। জিনফিং বলে না, কিন্তু সে কি বলতে চাইছে। লিউসি বলে যে জিনফিং এর মতো যদি তার নিজের মতো করে ভাবে তাহলে সে রানী হতে পারবে, পরিস্থিতিটা একাই সামলে নিতে পারবে। জিনফিং বলে লিউসিকে সে তার কোনো কথাই বুঝতে পারছে না। সে বলতে থাকে জিউ সাম্রাজ্য থেকে যে দূতেরা এবং সবাই এসেছে, একটা বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসেছে এবং সেটা ডংগাও সাম্রাজ্যের রাজধানীর ঠিক বাইরেই আছে। ঝ্যাং যদি জেনারেল জুটানকে বিবাহ করতে না করে দেয় তাহলে তারা আক্রমণ করে দেবে রাজধানীর উপর। জিনফিং বলে তাহলে কি সে রাজা ঝ্যাংকে বিবাহ করার অনুমতি দিয়ে দেবে, এটা বলতে চাইছে লিউসি। সে বলে জিনফিংকে সে এতবার এত স্পষ্ট করে বলছে কিন্তু এখনো সে কেন বুঝতে পারছে না। উত্তরে জিনফিং বলে প্রধানমন্ত্রী তার বাবা তো শুধুমাত্র এটা বলে যাচ্ছে যে জুটান কতটা ভালো। ডংগাও সাম্রাজ্যের কোনো ক্ষমতাই নেই তাদের বিরোধ আটকান, তাদের সৈন্যবল অনেক মজবুত এবং লড়াকু। লিউসি বলে যে এর থেকে তার মা অনেক বেশি সমঝদার। জিনফিং বলে লিউসিকে তাহলে তার মা ইউংফুকে তাড়াতাড়ি মানিয়ে যেন তার বাবা নিয়ে যায়। এখানে তার মা ইউংফু কোনোভাবেই রানী না, এই দায়িত্ব এখন জিনফিং এর ঘাড়ে। সেখান থেকে চলে গেলে জিনফিং মনে মনে বলতে থাকে যে তার বাবা বলে গেল জিনফিংকে জিনফিং এর মতো হতে লিউ জিনফিং কি বা করে নিতে পারে। একে দেখায় জিউ সম্রাটের কাছে একজন সৈন্য এসে বলতে থাকে যে সে তার সৈন্যদের 30 পা পিছিয়ে যেতে বলেছে। এছাড়াও ডংগাও সম্রাট আরো বেশি সৈন্য পাঠিয়ে দিয়েছে। লিউসিও সেখানে উপস্থিত আছে। সম্রাট বলতে থাকে তাহলে এটা বোঝাই গেল যে সব থেকে চালাক পর্যন্ত মারাত্মক রকমের অহংকারী হয়। ডংগাও সাম্রাজ্যের সবাই ভেবে যাচ্ছে যে জিউ সম্রাট হয়তো রাজধানী এবং ডংগাও সাম্রাজ্যের পেছনে। ততক্ষণে তারা পরিকল্পনা করে কিছু করবে, ততক্ষণে ডংগাও সাম্রাজ্য তার অর্থাৎ জিউ সম্রাটের হয়ে যাবে। এদিকে সেই সৈন্য জিউ সম্রাটকে একটা রিপোর্ট দিয়ে বলতে থাকে যে ডংগাও সাম্রাজ্যের ভেতরে থাকা তাদের গুপ্তচর থেকে তারা রিপোর্ট পেয়েছে সাম্রাজ্যের ক্রাউন প্রিন্স অর্থাৎ যুবরাজ ডংগাও সাম্রাজ্যের রাজধানীর মধ্যে কোথাও একটা লুকিয়ে আছে। তো জিউ সাম্রাজ্যের গুপ্তচররা খুঁজেও তাকে কোথাও পায়নি। তো সেই সৈন্য বলে তার এখানে মনে হচ্ছে সে হয়তো রাজধানীতে ঢুকে গেছে, রাজমহলে হয়তো নিজের পরিচয় লুকিয়ে কোথাও একটা লুকিয়ে আছে। সাম্রাজ্যের যুবরাজ লিয়া। সম্রাট বলে এই জিনিসটা হতে পারে না, কারণ তার নিজের ব্যক্তিগত কিছু গুপ্তচরদের থেকে সে খোঁজ পেয়েছে যে সাম্রাজ্যের যুবরাজ লিয়া সে রাজমহলে নেই। দিকে দেখায় রাজকীয় চিকিৎসক ইউচং আর তার শিষ্যা সেই মহিলা সাম্রাজ্যের শিবিরের উপর লুকিয়ে নজর রাখছে। কালো পোশাক পরিহিত শিষ্য মহিলা ইউচাংকে জিজ্ঞেস করছে ইউ সম্রাট লি ওয়ান এর প্ল্যানটা কি। ধরে ইউচাং জানায় যে একটা মারাত্মক লোভী মানুষ ডংগাও সাম্রাজ্যের সাথে বিবাহ কাঠবন্ধন চাইছে, তার মধ্যে অনেক সৈনিক পাঠিয়ে দিয়েছে। ইউচাং এর সেই শিষ্যা মহিলা বলতে থাকে ইউচাংকে সে যদি তার এই কাজটা করে ফেলে তাহলে হয়তো ইউচাং এর জন্য কাজ করা আরো সমস্যা হয়ে যাবে ভবিষ্যৎ। ইউচাং বলতে থাকে তার সেই শিষ্যা মহিলাকে তার প্রথম কাজ হচ্ছে সেই গুপ্তচরদের নাম সূচির লিস্টটা খুঁজে বের, আর এখানে জিউ সম্রাট তার পেছনে যে গুপ্তচর ছেড়ে রেখে দিয়েছে তাদের পেছন থেকে ছুটকারা পাওয়া, ফলে জিউ সম্রাট প্রভাবহীন হয়ে যাবে আর তার পেছনে আর লাগতে পারবেন না। অবশ্য পরিহিত সেই শিষ্যা মহিলা ইউচাংকে বলতে থাকে দুদিন পর্যন্ত ইউচাং সেই জন্যই অন্য কোনো স্টেপ নেয়নি, কারণ এখানে লিউসিকে সে কোনোভাবে ভরসা করেন। ইউচাং বলতে থাকে একদম সত্যি কথা, এখানে লিউসি খুবই আনপ্রেডিক্টেবল একজন মানুষ, তাকে বোঝা কঠিন। এখনই তারা দুজন ঝোপের মধ্যে বসে থাকতে থাকতে ঘোড়ায় ছুটে আসা শব্দ পায়। এদিকে তাকালে দেখতে পায় যে স্বয়ং রানী জিনফিং ঘোড়ায় করে জিউ সাম্রাজ্যের শিবিরে আসছে। জিনফিং এখানে কোনো কথা না শুনেই ঘোড়া ছুটিয়ে জিউ সম্রাটের শিবিরে চলে যায়। শিবিরের মাঝখানে উপস্থিত হলে সেখানে সৈন্যরা তাকে চারিদিক থেকে ঘিরে নিয়ে তার পরিচয় জানতে চায়। জিনফিং তার পরিচয় দেয় যে সে ডংগাও সাম্রাজ্যের রানী কুইন লিউ জিনফিং। তো সেখানে সৈন্যরা সেই কথা মানে না, ভয় দেখে প্রথমে ঘোড়া থেকে ফেলে দেয়। বর্ষানি তার দিকে এগিয়ে আসে এবং জিনফিং মাটিতে পড়ে খুবই ভয় পেয়ে যায়। দেখায় রানী জিনফিং এর অ্যাটেন্ডার সুফাং একটা কাগজের মধ্যে রানীর মেসেজ ছবি করে আঁকা আছে, রানী এঁকে গেছে। সেখানে বলে গেছে যে সে জিউ সম্রাটের শিবিরে যাচ্ছে। মেসেজটা এনে সুফাং রাজা ঝ্যাংকে দেয়। ঝ্যাং সেই মেসেজটা দেখে আরো চিন্তায় পড়ে যায়। এদিকে দেখায় রাজা তার সহযোগী খোঁজ খবর আনিয়ে নিয়ে কথা বল। কমান্ডার সু বলতে থাকে যে শহরের বাইরে যে ব্যারাকগুলো আছে সেখান থেকে কোনো খবর পাওয়া যায়নি, রানী জিনফিং সেখানে যায়নি। রাজার অ্যাটেন্ডার সুয়ান বলতে থাকে যে রাজমহলের প্রত্যেকটা কোনায় ভালো করে খুঁজে দেখেছে কিন্তু রানী জিনফিং কোথাও নেই। চাই বলতে থাকে তাহলে হয়তো তাদের খোঁজ খবর নেওয়ায় বা গন্ডগোল হয়েছে, কারণ রানী জিনফিং হয়তো ব্যারাকে যায়নি। রাজা ঝ্যাং বলতে থাকে এরকমটা হতে পারে না, সে ব্যারাকে নিশ্চয়ই গেছে, ওর হয়তো এজন্য পাওয়া যাচ্ছে না কারণ রানীর সাথে এখনো অপ্রত্যাশিত কোনো খারাপ ঘটনা ঘটেনি। কুমার চং বলতে থাকে তাহলে এটা প্রার্থনা করা যায় এবং আশা করা যায় যে রানী জিনফিং এখনো ঠিক আছে। এদিকে দেখাতে থাকে রানী জিনফিং আনন্দ করে
করে জিউ সাম্রাজ্যের শিবিরে ভেড়ার মাংসের বারবিকিউ তৈরি করতে ব্যস্ত আছে। হতে থাকছে ভেড়ার মাংসকে অনেকক্ষণ ধরে তৈরি করতে হয়। মাংসের মধ্যে মোটা নুন, জিরে এবং মিষ্টি মধুও ভালো লাগে। এটা সকল সৈন্য জিজ্ঞেস করতে থাকে জিনফেংকে যে সে তার পরিচয় কি বললো। উত্তরে জিনফেং বলে সে ডঙ্গাও সাম্রাজ্যের রানী, সে তো তাদের জানা। সৈন্যরা বিশ্বাস করতে থাকে না, তারা হাসাহাসি করতে থাকে। একজন সৈন্য বলে সে যাই হয়ে থাকুক না কেন তার পরিচয় কেউ যেন জিউ রাজাকে না জান। এখানে এই মহিলা চরিত্র তাদের খুবই ইন্টারেস্টিং লেগেছে। পরিচিত হওয়ার পরও সেই মহিলা সকলের জন্য সুস্বাদু ভেড়ার মাংস তৈরি করে দিচ্ছে। এখান থেকে এটাও জানা যায় যে এই সৈন্যরা দীর্ঘদিন হলো 3-4 বছর ধরে তাদের বাড়ি ফিরে যায়নি। একজন সৈন্য কথাও বলতে থাকে যে এখানে তাদের মা আর বোনের কথাও মনে পড়তে থাকছে। তাদের বলেছিল তাদের ছেলেরা যখন ঘরে ফিরে যাবে তাদের জন্য সুস্বাদু ভেড়ার মাংস তৈরি করে দেবে। এখানে জেনারেল ঝুটানের কথা জানতে চাইলে একজন সৈন্য বলে যে সে রান্না করতে থাকুক, ঝুটান এখন জেনারেল ব্যস্ত আছে, সে ফ্রি হলে পরে দেখা করাবে। জিনফেং বলে সেটা কোনো বড় ব্যাপার না, আর একটা ভেড়া এনে দিতে, কারণ মনে হয় না পর্যাপ্ত হবে একটা ভেড়া সকল। এদিকে দেখায় লিউসি নিবাসে ইউংফু বলছে লিউসিকে এই ভেড়ার মাংসটা কেমন বানিয়েছে। উত্তরে লিউসি জানাচ্ছে খুব সুস্বাদু হয়েছে। ফু বলছে তার মেয়ের জন্য জিনফেং এর জন্য মহলে যেন সে একটু নিয়ে যায়। তার মেয়ে তার মায়ের হাতে ভেড়ার মাংস খুব পছন্দ। সে বলে এখন কোনো প্রয়োজন নেই, জি সাম্রাজ্য থেকে অনেক ভেড়া পাঠানো হয়েছে, আশা করছে মহলে ভেড়ার মাংসের কমতি হবে না। ফু বলে তার মতে তো ভেড়ার মাংসের সাপ্লাইয়ের আপূর্তি হবে। বলে লিউসি বলতে থাকি ইউংফুকে যে যদি তার সেই আনিয়ে দেওয়া ছোট্ট ওর ছানাটাকে তার জন্য রান্না করে খুব ভালো হয়। ফু রেগে বলে যে সাহস না করতে সে তার ছোট্ট শুয়োর ছানাকে কোনোভাবেই রান্না করবে না। উনি লিউসি হেসে বলে সে মজা করছে, সেরকম কখনোই করবে না। চাইছে ইউংফু যেন তার জন্য 2টো কচি বাঁশ একটু তৈরি করে এনে দেয়। হাতের কচি বাঁশের রান্না খেতেও তার ভালো লাগে। ফু হেসে হেসে বলতে থাকে যে লিউসির বয়সই হয়েছে নামমাত্র, কিন্তু হৃষ্টপুষ্ট বুড়ো একটা। দেখায় রাজা ঝ্যাং তার ঘরে বসে রানীর দেওয়া সেই কাগজে আঁকা মেসেজটা দেখতে দেখতে সুয়ানকে বলে প্রধানমন্ত্রী লিউসিকে তার কক্ষে আনতে, তার কথা বলার আছে কিছু। দিকে দেখে রাজার অ্যাটেন্ডার সুয়ান প্রধানমন্ত্রী লিউসিকে নিয়ে রাজার কক্ষের দিকে যেতে থাকে। বলতে থাকে প্রধানমন্ত্রী লিউসিকে তাড়াতাড়ি পা চালাতে। প্রধানমন্ত্রী লিউসি একটা খুবই সুন্দর মিউজিকের আওয়াজ শুনতে পেয়ে জিজ্ঞেস করে সুয়ানকে এটা কে বাজাচ্ছে। সুয়ান জানায় যে কনসার্ট টাওয়ার সু যাবত একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এই সুন্দর মিউজিকটা বাজাচ্ছে। মিউজিকটা আসলে জিউ সাম্রাজ্যের খুবই পরিচিত একটা ঘরে ফেরার মিউজিক। একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট দিয়ে জিউ সাম্রাজ্যের ব্যক্তিরাই বাজাতে পারে। এই সাম্রাজ্যের সাথে জড়িত সেই সকল ব্যক্তিরা সেই ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে। প্রধানমন্ত্রী লিউসি এই কথাটা শুনে কিছু অনুমান করে হাসে। যাই এদিকে নিজের পক্ষে লিউসিকে বলতে থাকে ও গাঠবন্ধন বিষয়টা যখন থেকে সামনে এসেছে জিনফিং ভীষণ চিন্তায় ছিল, আর এখন সেই শত্রুদের শিবিরে পর্যন্ত চলে গেছে। সেখান থেকে কিভাবে ফেরত আনা যায় সেই বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাইছে। সেই সাথে রাজা ঝ্যাং সেই নিজের হাতে কিছু নিয়ে পান করতে করতে বলতে থাকে বাহ সেই একই স্বাদ। ঝ্যাং বলতে থাকে প্রধানমন্ত্রী লিউসিকে যে তার কাছে ধাঁধা সলভ করার মতো সময় বিবাহ গাঠবন্ধন নিয়ে যে এই অ্যালায়েন্সটা সামনে এসেছে বিষয়টা করার জন্য লিউসিকে সে ডেকেছে। এখানে বলতে থাকে জিনফেংকে এখানে কোনোভাবে কম না ভাবতে। ঝ্যাংয়ের এখানে কেন মনে হচ্ছে যে সে একা ব্যারাকের মধ্যে ঢুকে গিয়ে ওদের সামলে সমস্ত প্রবলেম সামলে একা বেরিয়ে আসতে পারবেন। ঝ্যাং বলে যে প্রধানমন্ত্রী কি বলতে চাইছে। উত্তরে লিউসি বল একটু ধৈর্য ধরতে রাজা ঝ্যাংকে, আর সমস্যাটা যতটা জটিল মনে হচ্ছে ততটাও বিষয়টা জটিল না, বিষয়টা সহজেই সলভ হয়ে যাবে। এদিকে দেখায় শত্রুদের জিউ সাম্রাজ্যের শিবিরে সৈন্যদের সাথে বসে রানী জিনফেং খুব ভালোভাবে ভেড়ার মাংস আস্বাদন নিচ্ছে। ওরা সকলেই বলছে যে অনেকদিন বাদে তারা ভেড়ার মাংসের আবার স্বাদ নিতে পারলো জিনফেং এর জন্য। ফেংও বলে সে তার মা থেকে শুনেছিল যে জিউ সাম্রাজ্যের ভেড়া সব থেকে বেশি সুস্বাদু হয়। ওরা জিজ্ঞেস করে তার মা কি জিউ সাম্রাজ্য থেকে বিলং করে। ফেং বলে এই বিষয়ে সে কখনো জিজ্ঞেস করেন। ওরা বলে এই বিষয়ে কি সে কখনো জানতে চায়নি। উত্তরে জিনফেং বল এই জিনিসটা কোনোভাবে ম্যাটার করে না, তারা জিউ সাম্রাজ্য থেকে সে ডঙ্গাও সাম্রাজ্য থেকে, তারা একসাথে বসে বারবিকিউ ভেড়ার মাংস খাচ্ছে, এটা তো ভালোই বিষয়। সাম্রাজ্যের সৈনিকরা জিজ্ঞেস করে জিনফেং এর থেকে যে সে আর কি কি করতে পারে। ফেং বলে অনেক কিছু করতে পারে। তখন সৈন্য বলে যে তাদের জন্য একটা ভালো পারফরমেন্স করতে। জিনফেং একজন সৈন্যর কাছে জুন বলে একটা ইনস্ট্রুমেন্ট দেখতে। জিনফেং বলে ছোটবেলায় তার মা ইনস্ট্রুমেন্টটা তাকে বাজাতে শিখিয়েছিল, এটা দিয়ে মিউজিক প্লে করে একটা ভালো প্রদর্শন সে করতে পারে। ভাবে সব সৈন্যরা তাকে চিয়ার আপ করতে থাকলে জিনফেং প্রদর্শন করা শুরু করে। জিনফেং জুন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে পারফর্ম করতে থাকানেই পাশে ঝোপেঝাড়ে লুকিয়ে থাকা রাজকীয় চিকিৎসক ইউচ্যাং আর তার বিশ্বাস এই শুনে ভীষণভাবে ইমোশনাল হয়ে যায়। ছাড়া জিনফেং এর সাথে থাকা সেখানে উপস্থিত সকল সৈন্যরাও ভীষণ ইমোশনাল হয়ে যায়। এটা বাড়ি ফেরার মিউজিক, তাদের বাড়ির সকলের কথা মনে পড়তে থাকে। শিবিরের ভিতরে থাকা জেনারেল ঝুটানেরও একই অবস্থা হয়। সাম্রাজ্যের রাজা ইওয়ানও নিজের শিবির থেকে এই মিউজিক শুনতে পাওয়ার কাছে ওই মিউজিকটা খুবই মনোমুগ্ধকর লাগে। সম্রাট লিওয়ান একজন সৈন্যকে ডেকে জিজ্ঞেস করতে থাকে যে জুন ইনস্ট্রুমেন্ট কে বাজায়, তার সাথে ঘরে ফেরার গান এত সুন্দর মোহিত করা।
মিউজিকটা কে বাজাচ্ছে। সৈন্য ইমোশনাল হয়ে যায় সেই মিউজিক শুনে, কিছু কথা বলতে পারে না, কেঁদে দেয় সম্রাটের সামনে। মিউজিক শেষ করে জিনফিং জিজ্ঞেস করতে থাকে যে কেমন হয়েছে। সে চারিদিকে তাকিয়ে অবস্থা দেখে যে সকল সৈন্যরা কাঁদছে। সকলকে সেখানে উপস্থিত জিজ্ঞেস করে সে কি এত খারাপ মিউজিক বাজিয়েছে যে সবাই কাঁদতে শুরু করেছে। সৈন্য বলে কোনোভাবেই না, ভীষণ মনোমুগ্ধকর, অনেকদিন বাদে তারা শুনল। তারা এই জন্যই কাঁদছে, তাদের বাড়ির লোকের সবার কথা খুব মনে পড়ছে। দীর্ঘ 3-4 বছর ধরে তারা বাইরে আছে, তারা কোনোভাবেই বাড়ি ফিরে যায়। তাদের এখানে তাদের পরিবার পরিজনের কথা ভীষণভাবে মনে পড়ছে। জিনফিং তাদের দুঃখ দেখে বলতে থাকে তাহলে এখানে তারা বলছে না কেন তাদের জেনারেলকে যে তারা বাড়ি ফিরে যেতে চায়, এভাবে আর বাড়ি থেকে দূরে থেকে মারামারি করতে চায় না শুধুমাত্র। সকল সৈন্যরা উপস্থিত দাঁড়িয়ে বলতে থাকে যে দীর্ঘদিন হয়ে গেছে তারা তাদের বাড়ি থেকে দূরে আছে। বলা হয়েছিল যে যুদ্ধ শেষ হয়ে গেলেই তারা বাড়ি ফিরে যেতে পারবে, কিন্তু না যুদ্ধ শেষ হচ্ছে না তাদের বাড়ি ফিরে যেতে দিচ্ছে। ভাবে তারাও তাদের মানসিকতা স্থির রাখতে পারছে না। তারা এখানে সকলে বলতে থাকে যে তারা রাজাকে জানাবে তারা যেন বাড়ি ফিরে যেতে পারে। সেখানে জিউ সম্রাট লিউয়ান এসে বলতে থাকে যে কারা বললো যে বাড়ি ফিরে যেতে। জেনারেল ঝুটানো সেখানে উপস্থিত হলে রানী জিনফিং তাকে দেখে বলতে থাকে সে তার সাথে কথা বলতে চায়, সকাল থেকে সে অপেক্ষা করছে। সৈন্য গিয়ে জিউ সম্রাটের সামনে বলতে থাকে 3 বছর ধরে সে তার বাড়ি থেকে দূরে, মা বয়স্ক রোগগ্রস্ত, তার জন্য হয়তো অধীর অপেক্ষা করছে তার ছেলের জন্য ঘরে। উনি জিউ সম্রাট লিউয়ান কিছুজন সৈন্যকে আদেশ দেয় যে সেই সৈন্যকে ধরে নিয়ে যেতে এবং তার মাথা কেটে দিতে। এই সৈন্যকে ধরে নিয়ে যেতে থাকলে সে কাকুতি মিনতি করতে থাকে, ছেড়ে দেওয়ার কথা বলতে থাকে, কিন্তু কেউ তাকে থামায়। এই সৈন্যরাও রাজার সামনে সকলে ভয় পেয়ে যায় এই কথা শুনে। রেগে জিউ সম্রাট লিউয়ানকে বলতে থাকে একজন মানুষ সে তার বাড়ি ফিরে যেতে চেয়েছে, সুস্থ বয়স্ক মা তার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। সব জিনিসগুলো না দেখে করুণা না করে একজন তার নিজের সৈনিকের মাথা কেটে দিতে চাইলো, এটা কি ধরনের বিচার। সম্রাট এখানে রানী জিনফিং ডংরাও সাম্রাজ্যের রানী এই বলে সম্বোধন করে বলতে থাকে ডংরাও সাম্রাজ্য নিজেকে মহান বলে ঘোষণা করে, অথচ একজন মহিলাকে পাঠিয়ে দিয়ে সাধারণভাবে জিউ সাম্রাজ্যের এত মজবুত সৈনিক লড়াকু মানুষ বিচলিত করে দেওয়ার জন্য। তার থেকে ওখানে হাস্যাস্পদ বিষয় হয়েছে যে তার সৈনিকরা বিচলিত হয়েও গেছে। মানে একটা সাধারণ মহিলা যে তাকে রানী তার চালে ফেসে গেছে তাদের সৈনিকরা। জিনফিং জোর গলায় বলে যে সে এরকম কোনো কাজই করে। জিউ সম্রাটই এখানে তার নিজের সৈনিকদের উপর অত্যাচার করছে, তাদের বাড়ি যাওয়ার অনুমতি কিছুই দিচ্ছেন, তাদের প্রাণ নিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছে, অন্তহীন যুদ্ধ লড়ার জন্য বাধ্য করছে, এভাবেই তাদের মানসিক স্থিতি নষ্ট করছে তারা। সম্রাট লিউয়ান এখানে জিনফিংকে বলতে থাকে সে তার কাজ করেছে অথচ স্বীকার করছে। এখানে বাকি সৈনিকদের বলে যে জিনফিংকে তারা যেন গ্রেফতার করেন। এখানে রেগে জিউ সম্রাট লিউয়ানকে বলতে থাকে সে বুড়ো, দুষ্ট, হৃদয়হীন, ঠান্ডা রক্তযুক্ত মানুষটা সত্যি কথা রাজার মুখের উপর বলে দিয়েছে, তাই সে তাকে গ্রেফতার করে দিল। এদিকে দেখায় রাজা ঝ্যাংয়ের কাছে তার অ্যাটেন্ডার সুয়ান এসে একটা রিপোর্টের কাগজ দিয়ে বল জিউ সাম্রাজ্য থেকে তারা এই বিষয়ে রিপোর্ট পেয়েছে। রাজা রিপোর্টে দেখে নিয়ে লিউসিকে দেখে চিৎকার করতে থাকে, বলতে থাকে যে সে বলেছিল বিষয়টা জটিল না খুবই সহজ। এই সহজ বিষয় বলতে চেয়েছিল। প্রধানমন্ত্রী লিউসি সেই রিপোর্ট দেখে জিউ সম্রাট যেই চিঠিটা পাঠিয়েছে সেটা দেখে বলতে থাকে রাজা ঝ্যাংকে যে সে ভেবেছিল যে সমস্যা যতটা জটিল না তার থেকে একটু বেশি জটিল। ঠিক আছে, এখানে এটাও কোনো বড় ব্যাপার নেই। এই চিঠির মধ্যে লেখা ছিল রাজা পাঠিয়েছে যে রানী জিনফে সাম্রাজ্যের ব্যারাক অতিক্রম করে প্রবেশ করে গেছে ভেতর। তারা এখানে অনুরোধ করছে যে ডংহাও সাম্রাজ্যের সম্রাট রাজা ঝ্যাং এসে তার রানীকে ফিরিয়ে নিয়ে যাক একা এসে। রাজা ঝ্যাং এখানে লিউসিকে বলতে থাকে যে রাজা ঝ্যাং তাদের শিবিরে একা যাক, এই জিনিসটা কি সম্রাট লিউয়ান চায় নাকি এটা প্রধানমন্ত্রী লিউসি চাইছে। লিউসি বলে যে সেও একই রকমের ভাবনা রাখছে, ও এটা চাইছে রাজা ঝ্যাং শত্রু শিবিরে গিয়ে তার মেয়ে আর ডংহাও সাম্রাজ্যের রানীকে বাঁচিয়ে ফিরিয়ে আনুক। দিকে দেখায় রানী জিনফিং শত্রু শিবিরে বসে খড় কাটি কুটে দিয়ে তার জিয়ানপা গ্রামে নিজের ঘরের মতো একটা ছোট ঘর বানাচ্ছে। মডেল বানাতে থাকলে তখনই সেই শিবিরের মধ্যে রাজু কিছু ইউচাং এসে প্রবেশ করে। চ্যাং জিনফিংকে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে তাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, এখানে ভয়ঙ্কর কিছু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জিনফিং সেখানে ইউচাংকে দেখে প্রথমে অবাক হয় আর বলতে থাকে সেখান থেকে কোনোভাবেই যেতে পারবে না, দুই সাম্রাজ্যের মধ্যে সমস্যার মামলা এখনো শেষ হয়নি। চ্যাং বলতে থাকে জিনফিংকে যে এটা জেদাজেদি করার কোনো সময় নেই, এখানে কোনোভাবেই জিনফিংকে একা ছেড়ে যেতে পারবে না। জিনফিং তো জানেও না যে কারা তাকে ধরে রেখেছে আর কি করতে পারে। জিনফিং বলে হ্যাঁ এটা তো সত্যি কথা, সে তো তাদের পরিচয় ঠিকমতো জিজ্ঞেসও করেন। জিনফিং ইউচাংকে এখানে বলতে থাকে যে এখানে উপর অনেকেই দূর থেকে শিবিরের ভেতরে নজর দিয়ে রেখেছে, তারা কোনোভাবে অন্ধ না, এখানে যদি ইউচাংকে তার সাথে দেখে নেয় তাহলে ইউচাংয়েরও বিপদ হয়ে যায়। সে এখানে রানী, তাই তার জন্য ওনাকেও ঠিকই আসবে আর তাকে বাঁচিয়ে নিয়ে যানি হওয়ার জন্য অন্যরা তার সাথে বেশি কিছু করতে পারবে না। ইউচাং এখানে জিউ সাম্রাজ্যের ওদের মার্চ করতে থাকা সৈন্যদের থেকে লুকিয়ে চুরিয়ে সেখান থেকে বেরোতে চাই। জেনারেল ঝুটান এসে হাত ধরে তাকে শিবিরের ভেতরে নিয়ে যায়। জেনারেল ঝুটান ইউচাং এর মাস্ক খুলে দিয়ে বলে সে জানতো এখানে সে আসবে, সে তার পরিচয় বুঝতে পেরেছে।
করছে। এখানে দেখে তার ভীষণ ভালো লাগছে। উত্তরে ইউচ্যাং তাকে চেনে না এরকম দেখায়, বলে যে সে তাকে এভাবে ঘরে এনে তাকে সাহায্য করলো ঠিক, কিন্তু হয়তো অন্য কারোর সাথে জেনারেল তাকে গুলিয়ে ফেলছে। বলে সেখান থেকে ইউচ্যাং চলে যেতে জেনারেল ঝুটান এখানে ইউচ্যাংকে মহামহিম বলে সম্বোধিত করে আটকায়। জেনারেল ঝুটান বলতে থাকে যে এখানে ইউচ্যাং যে গতকাল রাতে লুকিয়ে সেই ঘরে ফেরার মিউজিক জিনফেং এর ইনস্ট্রুমেন্ট জুন থেকে শুনেছিল সে জানে। জেনারেল ঝুটান ইউচ্যাংকে বলে তার ঘরে ফেরার জন্য সে ঠিকই প্রতীক্ষা করে বসে থাকবে। এদিকে দেখায় রাজা ঝ্যাংয়ের কক্ষে তার বাকি 3 সহযোগী এসেছে। রাজা ঝ্যাং যেহেতু শত্রু শিবিরে যাবে তার জন্য জিনিসপত্র এনেছে, চাল, তরোয়াল, বর্ম, অন্য ধরনের অস্ত্র। রাজকুমার ইউনচং বলতে থাকে যে এই মেশিনটা সে বানিয়েছে, এটাকে নিডল শুটার বলে। সেখানে বাটন প্রেস করে দেখালে মধ্যে থেকে কিছু সূচ বেরোয় এবং সেটা থেকে বাঁচার জন্য রাজা ঝ্যাং সরে গেলে সেই সূচগুলো গিয়ে বিদ্ধ হয় সোয়ানের উপর। সোয়ানের মাথা টুপির মধ্যে কিছু লাগে আর তার বুকে কয়েকটা লাগে। রাজা ঝ্যাং সোয়ানের কাছে গিয়ে তার বুক থেকে নিডল বের করলে সোয়ান চিৎকার করে ওঠে। রাজা ঝ্যাং ভয় পেয়ে সেই নিডলটা আবার পুশ করে ভেতরে ঢুকিয়ে দেয় সোয়ানের বুকে। পরই সে ক্ষমা প্রার্থনা করে বলে তার এরকম করার কোনো ইচ্ছা ছিল না। সোয়ানকে সে অনুমতি দেয় যে ভেতরে গিয়ে সে যেন একটু বিশ্রাম নিয়ে নেয়। ওয়ানচং বলে রাজা ঝ্যাংকে যে এভাবে কোনো ব্যক্তিরা তার আশেপাশে আসতে পারবে। চাইকে রাজা ঝ্যাং কি এনেছে জিজ্ঞেস করলে সে উত্তরে শেফ চাই বলে একটা অপরিষ্কার রুটি বানিয়েছে। রুটিটা খাওয়ার কথা তো দূরের কথা, এটা যদি সামান্য কেউ সুখেও নেয় 3 দিন 3 রাতের জন্য সে বেহুশ হয়ে যাবে। কমান্ডার সুকে জিজ্ঞেস করলে কমান্ডার সু বলে সে তার পারিবারিকভাবে পেয়েছে এই কবচ রূপো দিয়ে তৈরি। এটা যদি সে পড়ে যায় তাহলে তার দিকে অস্ত্রশস্ত্র তো দূরের কথা কেউ আঙুলও তুলতে পারবে না। ঝ্যাং বলতে থাকে তার সহযোগীদের মনে হয় না যে এত কিছুর প্রয়োজন হবে। সে এটাও তো বুঝতে পারছে না যে শত্রু শিবিরে গিয়ে তার সাথে কি ব্যবহার হবে। কমান্ডার সু বলতে থাকে রাজা ঝ্যাং সবসময় বলে তার সহযোগীরা সব দিক বিচার করে পরামর্শ দেয় না। এখানে জিনিসগুলো সে শত্রুদের সৈন্যদের সাথে লড়ার জন্য দিচ্ছে। এখানে মেন সমস্যা হচ্ছে ঝুটান। চাই বলতে থাকে প্রথম সমস্যা যে জেনারেল ঝুটানের সাথে জিউ সাম্রাজ্য রাজা ঝ্যাংয়ের গাঠবন্ধন চেয়েছে, আবার বৈবাহিক, তাই সেটা তারা ভীষণভাবে চাই যাতে এই ডিলটা কোনোভাবে না কোনোভাবে হয়েছে। কমান্ডার সু এখানে বলতে থাকে দ্বিতীয় জিনিসটা শত্রুদের শিবিরে ডেকে এনে রাজা ঝ্যাংকে যদি তারা নিজেদের কবজায় না করতে পারলে, এখানে যদি প্রাণনাশের চেষ্টা করতে থাকলে রংহাও সাম্রাজ্যের সিংহাসন টলে যাবে এবং এমনি রংহাও সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হয়ে যাবে। আমার চোখ বলতে থাকা তৃতীয়ত হচ্ছে যে তার বৌদি অর্থাৎ সাম্রাজ্যের মহারানী জিনফেং তাদের কবজায় আছে। তারা হয়তো এখানে প্রথম ভেবেছিল যে বিবাহ গাঠবন্ধনের কথা শুনে রানী জিনফেং রাগারাগি করে নিজেই হয়তো মারা যাবে। এখন যেহেতু বিষয়টা এখানে হয়নি, জিনফেংকে তারা কবজা করে নিয়েছে, তাই জিনফেং এর যদি তারা কিছু ক্ষতি করেন কি জিউ সাম্রাজ্যের লোকেরা রাজার ঘাড়ে চাপিয়ে দিয়ে একমাত্র রানী করে দেওয়ার পরিকল্পনা করতে পারে। রাজার ঘাড়ে বসে জিউ সম্রাট রাজার থেকে রংহাও সাম্রাজ্যের ভেতরে খুঁটিনাটির উপর নজর রাখতে পারবে, তার জন্যই তারা এই বিশেষ পরিকল্পনা করেছে। চাই এখানে বলতে থাকে যদি ঝুটান রাজা ঝ্যাংয়ের কাছে আসে তাহলে চোং যে নিডল শুটারটা দিয়েছে সেটার ব্যবহার করতে পারে। দিয়েও যদি আটকানো সম্ভব না হয় তাহলে শেফ চাই যে নোংরা রুটিটা বানিয়েছে সেটা খেয়ে বেহুশ হয়ে যেতে পারে। তাতেও যদি না হয় আর ঝুটান যদি তার ঘাড়ে চেপে বসতে চাইলে কমান্ডার সু দেওয়া সেই রূপোর পোশাক পরে নিতে পারে কবচ। এতে কমসে কম এইটুকু গ্যারান্টি আছে যে রাজা ঝ্যাংয়ের পবিত্রতা নষ্ট হবে না ঝুটানের হাতে। রাজা ঝ্যাংয়ের সকল সহযোগী এরপর বলতে থাকে রাজা ঝ্যাং ভালোভাবে ফিরে আসার জন্য তারা অপেক্ষা করবে, প্রার্থনা করবে। দেখায় রাজা রাজমহল থেকে বেরোতে থাকলে তখনই তার পেছনে গিয়ে প্রধানমন্ত্রী লিউশি তাকে একটা হৃদয় আর তাতে লেখা ছিল হাও সম্রাট জিউর মহিলাকে বিবাহ বন্ধনে নেওয়ার জন্য প্রস্তুত। এটা দেখে বলতে থাকে যে সে তো তাকে একা পাঠানোর প্ল্যান করেই নিয়েছে, তাহলে এভাবে শো অফ করার মতো তার পেছনেই বা কেন? এই ডিগ্রিটা যতই দিক লিউশি সে কখনোই অর্থাৎ রাজা ঝ্যাং কখনোই দ্বিতীয় বিবাহে রাজি হবেন। লিউশি বলে এটা রাজাকে তার নিজের সাথে রাখতে হয়তো তার কোনো রকমের কাজে বা পরামর্শে সিদ্ধান্তে লেগে যেতে পারে। এরপর লিউশি নিজের কাছে রাখা ভেড়ার মাংস যেটা ইউংফু প্রস্তুত করে দিয়েছে তার স্ত্রীটা রাজা ঝ্যাংকে দেখিয়ে বলতে থাকে যে ইউংফু বলেছে যে তার মেয়ে জিনফেং কে দিতে, এটা রাজা ঝ্যাংয়ের হাত দিয়ে পাঠিয়ে দিতে। এই ভেড়ার মাংসটা যেখানে সেখানে না জিউ সাম্রাজ্যের বিশেষ ভেড়ার মাংস, জিউ সাম্রাজ্যের বিশেষ রেসিপি দিয়ে তার বউ অর্থাৎ ইউংফু তৈরি করেছে। সে এরপর তাকে রাজা ঝ্যাংকে কিছু বলতে থাকে। 15 বছর আগে সে মৃত স্বর্গীয় সম্রাটকে এখানে শেষ বিদায় জানিয়েছিল। 15 বছর আগে সমস্ত বর্বরদের সাফায়া করে রাজা অর্থাৎ মৃত সম্রাট তার নাম এবং রংহাও সাম্রাজ্যের নাম দূর দূর পর্যন্ত স্থাপন করেছিল। সেও এটা চাইবে যে রাজা ঝ্যাং এরকমই করুক। সম্রাটের যুদ্ধের জ্ঞান এবং বুদ্ধিমত্তা আগে পুরুষদের থেকে প্রাপ্ত জিনিসপত্র নিয়ে যাবে এবং ভবিষ্যতের ভালো উপলব্ধি হাসিল করুক। ঝ্যাং এখানে জিজ্ঞেস করতে থাকে লিউশিকে সে আসলে সোজা ভাবে কি বলতে চাইছে বলে। লিউশি এখানে বলে দেয় যে রাজা ঝ্যাং এবং প্রধানমন্ত্রীর মধ্যে শেষ বিদায়ের এই মার্মিক দৃশ্যটাকে ভালোভাবে উপস্থাপনা করার চেষ্টা করছে, ব্যাস এইটুকুই। তো রাজা ঝ্যাং সেখান থেকে চলে যায়। দিকে দেখায় রানী জিনফেং এর শিবিরে জেনারেল ঝুটান এসে তার সাথে কথা বলতে থাকে। জেনারেল ঝুটান এখানে রানীর তৈরি সেই খড়কুটো দিয়ে মডেল দেখে বলতে থাকে এটা কার বাড়ি। এখানে বলতে থাকে এটা তার জিয়ানপা গ্রামের বাড়ি। জিয়ানপা গ্রামে তার বাড়ি এরকম দেখতে। ঝুটানকে জিজ্ঞেস করতে থাকে তার সাথে এখানে সে কথা বলার কারণ কি।
জেনারেল ঝুটান বলতে থাকে এখানে জিনফেংকে যে তাকে বেশি চিন্তা করতে না, এখানে সে তার কোনো ক্ষতি করতে আসেনি, বরং তাকে বাঁচাতে এসেছে। ফেং হেসে বলে এভাবে কি ভাবছে ঝুটান যে রানীকে বাঁচিয়ে দেওয়ার পর রাজা ঝ্যাং তার কাছে আবার প্রকট করবে, এই সুযোগে ঝুটান রাজা ঝ্যাংকে বিয়ে করে নেবে। এই কাজটা সে কেন করতে চায় উত্তরে ঝুটান জানা রাজা ঝ্যাংয়ের কাছে জিনফেং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই সেই কাজটা করতে চায়। ফেং বলে সে কি জানে যে রাজা ঝ্যাং তাকে পছন্দ করেন। উত্তরে জেনারেল ঝুটান বলে সে খুব ভালো মতো জানে যে তাকে সে পছন্দ করে না, কিন্তু জিনফেংকে এখানে সে খুব পছন্দ করে। জিনফেং বলে তাহলে তার এটা মনে হয় না যে একজন অপছন্দের ব্যক্তিকে বিয়ে করে সে অখুশি থাকবে। জেনারেল ঝুটান এখানে বলতে থাকে যে সে একজন জেনারেল, কিন্তু এটা সে খুব ভালো মতো জানে তো রাষ্ট্রের মধ্যে যদি তার খুশি বিকিয়ে দিয়ে স্থাপন হতে পারে তাহলে সেই কাজটা ঠিকই করবে। তাও খুব ভালো মতো জানে যে ব্যাটেল ফিল্ডে যে ঘর আর রাষ্ট্রকে বাঁচানো বড় কথা নয়, থেকে বড় কথা হলো যে প্রাণ বলিদান যেগুলো দেওয়া হয় সেগুলো ব্যর্থ না হয়, সবশেষে যেন শান্তি ঠিকই ফিরে আসে। এখানে যদি তার খুশির বিনিময়ে শান্তি আসে তাহলে সে তার খুশি ত্যাগ করতে রাজি। ফিং এখানে বলতে থাকে ঝুটানকে যে সে তাকে বোঝাচ্ছে যে শান্তি আসলে কি। শান্তি জিনিসটা হচ্ছে যে শান্তির জন্য সবসময় সকল মানুষের ত্যাগ করার কোনো প্রয়োজন নেই, ততক্ষণ সেখানে একসাথে থাকা সকল মানুষ সদ্ভাবন পূর্ণভাবে থাকছে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে তো এবং সুন্দর জিনিসের উপলব্ধি করছে, বলে শান্তি এমনিই থাকবে আর সেখানে বলিদানের প্রয়োজন হবে না। এদিকে শোনা যায় যে রাজা ঝ্যাং শত্রু শিবিরে চলে এসেছে, সবাই মিলে জোরে ঘোষণা করে। ঝুটান বলতে থাকে সে বিশ্বাস করেনি যে রাজা ঝ্যাং চলে আসবে। ফেং রেগে উঠে বলতে থাকে সে এত দেরি করে আসবে এটা সে ভাবতে পারেনি, তার ভীষণ রাগ হচ্ছে এখন। এদিকে দেখাতে থাকে রাজা ঝ্যাং জিউ সম্রাট লিউ ইউয়ানের শিবিরে এসেছে। ঝ্যাং বলতে থাকছে লিউ ইউয়ানকে যে তোমার সে জিউ সম্রাটের সাথে এভাবে দেখা করবে সে ভাবতে পারেনি। সম্রাট লিউ ইউয়ান বলতে থাকে যে জীবন অপ্রত্যাশিত এরকম অনেক ঘটনা ঘটতে থাকে, রাজা ঝ্যাং এখানে একা এসেছে, এসে দেখে সে আরো বেশি অবাক হচ্ছে, বলে যে ভয় পাওয়ার মতো তো এখানে সে কিছুই দেখতে পাচ্ছে না। সম্রাট লিউ ইউয়ান বলতে থাকে যে রাজা ঝ্যাং এখানে একজন যুবক এবং সাহস খুবই প্রভাবশালী ভব্য মানুষ। রাজা ঝ্যাং বলে সে শুনেছিল যে জিউ সাম্রাজ্যের মানুষটা খুবই সাদাসিধে এবং প্রত্যক্ষ, খুব কথা না ঘুরিয়ে মেন পয়েন্টে এসে বলতে যে রানীকে ছাড়ানোর জন্য রাজা ঝ্যাংকে কি করতে হবে। সম্রাট লিউ ইউয়ান বলতে থাকে যে রাজা ঝ্যাংয়ের কি এখানে ভয় লাগছে না যে সে এখানে একা চলে এসেছে, আর জিউ সম্রাট যদি তাকে এখানে ধরে নেয় ডংগাও সাম্রাজ্যের সাথে সে দ্বিতীয়বারও ডিল করতে পারবে। রাজা ঝ্যাং এখানে হেসে বলতে থাকে যে এত সহজ যদি তার মনে হয় তাহলে সে করে দেখতে পারে, পরিণামও সে দেখতে পারবে সামনে। এই পরিণাম যদি তার সহজ মনে হয় তাহলে সে যেন আগে কি দেখে নেয়। সম্রাট বলতে থাকে আরে সে তো মজা করছি, আসলে জিউ রাজ্যের সমস্ত মানুষ খুবই সরল সাদাসিধে। আসলে জিউ সম্রাট চাইছে যে জিউ রাজ্যের একজন মহিলাকে বিয়ে করে নিক ডংগাও সাম্রাজ্যের সম্রাট। ডংগাও সাম্রাজ্যের সীমাবর্তী কিছু শহর তাদের জন্য সেরে দিলে এই ডিলটা এখানে কনফার্ম হয়ে যাবে। ঝ্যাং বলে সে যদি এই ডিলটা না মানে তাহলে কি হবে। তখনই জিউ সম্রাট লিউ ইউয়ান তালি দিয়ে আনতে বলে সেখানে রানী জিনফেং। জিনফেংকে দেখিয়ে জিউ সম্রাট লিউ ইউয়ান বলতে থাকে তাহলে এরপর যে ভবিষ্যতে সে কি করবে তার জন্য যেন সে তাকে না দোষ দেয়। রাজা ঝ্যাং যদি তার কথা তার সওদা মেনে নেয় তাহলে সাম্রাজ্যের মানুষেরা তাদের কথা রাখতে যান। সম্রাট লিউ ইউয়ান এখানে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে তাড়াতাড়ি সে যেন রাজকীয় আদেশ জারি করে জেনারেল ঝুটানকে এই শিবিরের মধ্যে বিয়ে করে নেয়। জিউ সম্রাটের কাছে এখানে সবকিছুরই ব্যবস্থা আছে, মদ মাংস এবং যাবতীয় অন্যান্য জিনিসপত্র। যে সীমাবর্তী শহরগুলোর কথা বলেছে জিউ সম্রাট লিউ ইউয়ান, এগুলোকে যদি রাজা ঝ্যাং তাদের দুজনের এঙ্গেজমেন্টের তরফ থেকে সাম্রাজ্যকে উপহার দেয় তাহলে ভালোই হয়। এখনই এখানে রাজা ঝ্যাং এর লিউশি প্রধানমন্ত্রীর বলা সেই কথাগুলো তার বাবার মনে করতে, আর এখানে সে লিউশির বলা প্ল্যানটা ভালো মতো বুঝতে পারে। ঝ্যাং এখানে জিউ সম্রাট লিউ ইউয়ানকে জিজ্ঞেস করে তাহলে যদি সে তার ডিলটা মেনে নিয়ে তার রানী এবং রাজ্যকে সুরক্ষিত করতে পারবে, তাই সম্রাট বলে একদম সে তার কথা রাখবে। ঝ্যাং এটা বলে যে জিউ সাম্রাজ্যের যে সৈনিকরা শিবিরের বাইরে আছে এই বিষয়টা যেন তারাও দেখতে পারে। জিউ সম্রাট বলে কোনো অসুবিধা নেই, একদম এটা হতে পারে। রাজা ঝ্যাং তখন তার হাতের ফরমানটা দিয়ে দেয় জিউ সম্রাট। জিনফেং এখানে চিৎকার করে বলতে থাকে রাজা ঝ্যাংকে যে সে দ্বিতীয় বিবাহ কিছুতেই করতে পারে না। রাজা ঝ্যাং তাকে ইশারা করে বলে যে তাকে চুপ থাকতে, জোর গলায় বলে কোনো জিনিসপত্র নিয়ে সে যেন কথা না বলে, এখানে তাকে চুপ থাকতে হবে। সম্রাট তার সৈন্যদের সামনে এসে বলতে থাকে যে রাজা ঝ্যাং বিবাহের জন্য তৈরি হয়ে গেছে, দুই সাম্রাজ্যের মধ্যে এখন ভালো সম্পর্ক স্থাপন হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। পরে লিউ ইউয়ান বলতে থাকে রাজা ঝ্যাংকে যে এখনই সে যেন বিয়ে করে নেয় জেনারেল ঝুটানকে। ঝ্যাং বলতে থাকে সে হয়তো ভুল ধারণা করেছে, মানের মধ্যে এবং তার পাঠানো ফরমানেও লেখা ছিল জিউ সাম্রাজ্যের যে কোনো মহিলাকে বিয়ে করলে দুই সাম্রাজ্যের মধ্যে সম্পর্ক স্থাপন হয়ে যাবে ভালো। রাজা ঝ্যাং এখানে কোনোভাবেই বলেনি যে সে ঝুটানকে বিয়ে করছে। রাজা ঝ্যাং বলে যে তার শাশুড়ি অর্থাৎ রানী জিনফেং এর মা ইউফু সেও জিউ সাম্রাজ্যের মহিলা, সেই সূত্রে রানী জিনফেং ও জিউ সাম্রাজ্যের ব্লাড ক্যারি করছে। সম্রাট লিউ ইউয়ান বলতে থাকে রাজা ঝ্যাং তার সাথে ছলনা করার চেষ্টা করছে কথা দিয়ে। রাজা ঝ্যাং বলতে থাকে জিউ সম্রাট লিউ ইউয়ানকে যে এখানে সে কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না যে তার রানীর মা অর্থাৎ তার শাশুড়ি এখানে জিউ সাম্রাজ্যের মহিলা না। রাজা ঝ্যাং এখানে জিনফেং অর্থাৎ রানীকে ইশারা করে কথাটা বলতে বলে। সম্রাট লিউ ইউয়ান বলতে থাকে এগুলো মিথ্যে কথা,
এটা কোনোভাবে হতে পারে না। জিউ সাম্রাজ্যে শিবিরে থাকা সেই সমস্ত সৈন্যরাই বলতে থাকে জিনফিং এর পরে যে রাজ্যের ভেড়ার মাংস কিভাবে রান্না করতে সাম্রাজ্যের সেই গড়ে ফেরার গান ইনস্ট্রুমেন্টে বাজাতে হয় জুন বলে সমস্ত জিনিসপত্র রানী জিনফিং করে দেখিয়েছে। ফলে এটা সরাসরি প্রমাণ হয়ে যায় যে জিনফিং ও জিউ সাম্রাজ্যের ব্লাড ক্যারি করছে। সম্রাট লিওয়ান এখানে রাজা ঝ্যাংকে ভয় দেখিয়ে বলে রাজা ঝ্যাং এখানে একা আর সে ভুলে যাচ্ছে সে হয়তো জিউ সাম্রাজ্যের শিবিরে দাঁড়িয়ে আছে। রাজা ঝ্যাং উল্টে ভয় দেখিয়ে বলে সে হয়তো ভুলে যাচ্ছে সে ডংহাও সাম্রাজ্যের মাটির উপর দাঁড়িয়ে আছে। উনি শিবিরে একজন সৈন্য এসে প্রতিবেদন দিতে থাকে সম্রাট লিওয়ানকে তারা ডংহাও সাম্রাজ্যের বাইরে যে ব্যাটালিয়ন ডংহাও সাম্রাজ্যের যত সৈন্য আছে তারা মার্চ প্র্যাকটিস করছে চারিদিকে ঘিরে তার নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী লিউশি। এই বিষয়টাকে সেনাদের প্র্যাকটিস বলেছে। জিউ সাম্রাজ্যের সমস্ত সৈন্যদের বলতে থাকে তাদের ভয় না পেতে এরকম কিছুই হবে না। হয়তো এরকম বিষয় একটা তথ্য জানে না সেই জিনিসটা সে শেয়ার করছে। রাজা ঝ্যাং এর পিতা অর্থাৎ স্বর্গীয় ডংহাও সাম্রাজ্যের 15 বছর আগে জিউ সাম্রাজ্যের সাথে ভীষণভাবে যুদ্ধ করেছে। জিউ সাম্রাজ্য সেখানে হেরে গেছিল আর ডংহাও সাম্রাজ্য জিতে গেছিল। কিন্তু একটা রিপোর্ট যেই রিপোর্টের বিষয়ে কেউ জানে না এই রাজকীয় রিপোর্টে তার বাবা অর্থাৎ মৃত স্বর্গীয় ডংহাও সাম্রাজ্যের সম্রাট উল্লেখ করেছিল যে হার জিতের বিষয় না, এটা উল্লেখ করেছিল যে জিউ সাম্রাজ্য খুবই দয়ালু এবং শক্তিশালী, খুব সাদাসিধে এবং প্রত্যক্ষ মানুষেরা থাকে সেখানে। কিন্তু সেখানে আসলে আবাদি খুব কম জনসংখ্যা এবং সমস্ত সৈন্যদের দীর্ঘদিন ধরে বাইরে থাকতে হয়, তারা ঘরে ফিরে যেতে পারে না পরিবার পরিজনদের কাছে, ভাবে তাদের ভেতরের মানসিক শান্তি নষ্ট হয়। তো এখানে দুই রাজ্যের শান্তির জন্য কখনোই সবসময় বলিদানের প্রয়োজন হয় না। সৎভাবে আর সৌহার্দ্যপূর্ণভাবে শান্তি মেনে নিয়ে ঘরে ফিরে যায় এবং ভালোভাবে থাকে তাহলে সাম্রাজ্যের শান্তি থাকবে। ঝ্যাং এখানে এটাও কথা দেয় যে সে যতদিন বেঁচে আছে সে কথা দিচ্ছে জিউ সাম্রাজ্যের বিরুদ্ধে কোনোদিনই যুদ্ধ করবে। তো সেই একই জিনিসটা সে জিউ সাম্রাজ্য থেকেও চাইছে। উনি জিউ সাম্রাজ্যের সমস্ত সৈন্যরা রাজা ঝ্যাংয়ের কথা সায় দিয়ে ওঠে। তারা এটাও বলতে থাকে তারা যুদ্ধ নয় তারা শান্তি চায়। এটাও ঠিক, অনেকদিন দূরে থাকার জন্য তারা তাদের রাজ্যে এবং তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায়। জিনফিং রাজা ঝ্যাংয়ের কাছে এসে জিজ্ঞেস করতে থাকে এরপর তারা কোথায় যাবে। উত্তরে রাজা ঝ্যাং বলে তাদের বাড়িতে। পরে দেখায় রাজা রানীকে ঘোড়ায় নিয়ে তার রাজমহলের দিকে ফিরে যায়। দিকে দেখায় লিউবল যেখানে থাকে উষ্ণ মহলে কুমার চোং, রাজার অ্যাটেন্ডার সুয়ান এবং বাকি কিছু দাসদাসী এসেছে। রাজা ঝ্যাং এখানে আসলে আদেশ দিয়ে পাঠিয়েছে কিছু বিষয় পড়তে থাকে অ্যাটেন্ডার সুয়ান। আসলে লিউবল গুণের বহরের কথা বলা হয়েছে। কুমার চোং সুয়ানকে বলে সারাদিন পড়তে থাকলে রাত হয়ে যাবে। সেই আদেশনামাটা নিয়ে ওর হাতে দিয়ে দেয়। বলে এইটুকু জিনিসের জন্য রাজকুমার চোং এভাবে তৈরি হয়ে সেজেগুজে কেন এসেছে। রাজকুমার চোং বলে যে লিউবলের গল্পে এবং তার চিন্তাধারার মধ্যে একটা জিনিসকে এভাবে স্পেশাল তৈরি করতে হয়, সেনের মতো ফেস্টিভ্যালের মধ্যে জিনিসপত্রগুলো ভালোভাবে মেমোরিতে থাকে। ও এখানে আস্তে করে বলে সে তো অন্য কিছু ভেবেছিল। তো রাজকুমার চোং সেই কথাটা শুনতে পেয়ে যায়। সে সেখানে তাকে টিস করতে থাকে, বলে এখানে নিশ্চয়ই ভেবেছিল যে চোং তাকে আজকেই বিয়ে করতে এসেছে। ও এখানে মজা করে বলতে থাকে যে রাজকুমার চোঙের কে বিয়ে করতে যাচ্ছে। সেখানে চিন্তা করে বলতে থাকে লিউবলকে যে সে যদি তাকে বিয়ে না করে তাহলে কাকে বিয়ে করবে। টেন্ডার সুয়ান সেখানে লিউবলকে বলতে থাকে যে রাজকুমার চোঙের জন্য রাজা ঝ্যাং আর একটা বিয়ের উপহার দিয়ে এটার মাধ্যমে হয়তো লিউবলেরও ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। রাজার অন্য আদেশ ফরমানে জানায় যে রাজা ঝ্যাং সেখানে তার ছোট ভাই অর্থাৎ রাজকুমার চোং রাজকুমার কিউ এর উপাধি খেতাব দিয়েছে। এখানে লিউবল রাজকুমার কিউ এর পত্নী অর্থাৎ কনসার্ট কিউ হচ্ছে। পর সমস্ত দাসদাসীরা মিলে রাজকুমার চোং আর লিউবলকে সেই নামে উপাধিতে অভিবাদন করতে করে যা যা তত্ত্ব এনেছিল সেগুলো লিউবলের অ্যাটেন্ডার ফেংইউকে দিয়ে উষ্ণমহলে রাখিয়ে দেয়। এদিকে দেখায় রাজকুমার চোং একটা ডিজাইন নিয়ে খাতে থাকে লিউবলকে, যেটা দুজনের বিয়ের পর থাকার জন্য তৈরি করা হচ্ছে। রাজা ঝ্যাং আসলে শহরের পূর্ব দিকে স্থান দিয়েছে কুমার চোংকে বিবাহের জন্য জমি, এখানে সেই তাদের থাকার জন্য আবাস তৈরি হচ্ছে। কুমার চোং সেই ডিজাইন দেখিয়ে বলতে থাকে এখানে বিভিন্ন জিনিসপত্র থাকবে ভাবে সে ডিজাইন করেছে যে বাড়ির মাঝখানে থাকবে বাগান, ঘরগুলো অনেক বড় বড় হবে। বাগানের মধ্যে লিউবল ইচ্ছে মতো তার জিনিসপত্র রাখতে পারে, গাছপালা ফুল সে যেরকম চায়। বিশেষ ঘর তৈরি করেছে যেখানে বসে সে তার কবিতা আবৃত্তি এবং গল্প লেখা লিখতে পারে। অন্যতম বড় ঘর রাখছে যেখানে সে তার মাকে নিয়েও তার সাথে রাখতে পারে। লিউশির ঘরে তার মাকে বন্দি করে রাখা হয়েছিল অনেক দিক। মেয়ের সাথে থাকলে জামাইয়ের সাথে থাকলে সে একাও থাকবে না। যা ঝ্যাং ওই পারমিশন দিয়েছে ইউনচোং। রাজকুমার ইউনচোং বলতে থাকে এমন ভাবে তৈরি করছে বাড়িটা যেটা গরমকালে ভেতরে ঠান্ডা থাকবে এবং শীতকাল ভেতরে গরম। এই কথাগুলো শোনে এবং চোঙের দিকে তাকে হাসতে থাকে আর ভাবতে থাকে সে তার কথা কতই না ভাবে। দেখাতে থাকে যে রাজা ঝ্যাং রানী জিনফিং খেলা শেখাতে থাকছে, কিন্তু এই জিনিসটা তার কাছে ভীষণ বোরিং লাগে। জিনফিং বলতে থাকে এই জিনিসটা এত বোরিং সে ভাবতে পারে। ইরিয়াল একাডেমির মুখ্য আধিকারিক টিচার বেয়ের সাথে রাজা ঝ্যাং যখন খেলে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। ঝ্যাং বলে সেই তো তাকে শেখাতে বললো, তাহলে এখন সে বোরিং কি করে বলছে, সে তো খেলেও নি তার সাথে। রানী জিনফিং বলে যে দেখেই এতটা বোর লাগছে, খেললে না জানি কি হবে। পরে সেই গুটিগুলো নিয়ে খেলার একটা পশুর মুখ বানায় আর বলতে থাকে এটা রাজা ঝ্যাংকে সে বানিয়ে। রাজা ঝ্যাং বলে এটা শুয়োর না ভাল্লুক। জিনফিং বলতে থাকে নাক দেখে ঠিক করে দেখতে এটা শুয়োর বানিয়েছে। জিনফিং তারপর
যে রাজা ঝ্যাং তাকে প্রশ্ন করেছিল যদি কোনোদিন এরকম হয় যে লিউশির এগেনস্টে রাজা ঝ্যাংকে দাঁড়াতে হচ্ছে তাহলে জিনফিং কার ফরে থাকবে। জিনফিং জানায় এখানে সে রাজা ঝ্যাংয়ের ফরেই থাকবে। এখানে এটাও ভালো মতো জানে যে লিউশি কোনোভাবেই হয়তো চায় না রাজা ঝ্যাংয়ের কোনো ক্ষতি করতে, কিন্তু সেখানে সে ব্যক্তিটি খুবই আনপ্রেডিক্টেবল, খুবই অপ্রত্যাশিত আচরণ করে ফেলে হঠাৎ করে। ভবিষ্যতে যদি এরকম হয় রানী জিনফিং তার রাজা ঝ্যাংকেই প্রোটেক্ট করবে। উনি সেখানে রাজার অ্যাটেন্ডার সুয়ান এসে জানাতে থাকে যে এমপ্রেস ডাওগারকে কেউ বিষ দিয়েছে। তারা শুনে উপস্থিত সকলেই চমকে যায়, ভয় পেয়ে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।